আপনি যেহেতু হরিদাস চন্দ্র তরণী দাস তাকে নিয়ে শুরু করেছেন বক্তব্য, বাংলাদেশে এখন সবচেয়ে বড় খবর এটা। এখন তারেক রহমানের চাইতে বেশি আলোচনায় যিনি এসেছেন, জামাতের সাদা শকুনের চাইতে বেশি যিনি আসছেন, তিনি হচ্ছেন মাত্র ইন্টারমিডিয়েট পাস এবং নিচু জাতের হিন্দু। সে সে নিজে বলেছে, আমি বলি নাই। অদ্ভুত ব্যাপার, একটা মূর্তির কত ক্ষমতা দেখেছেন। সারা জীবন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার ফলে আমরা জেনে এসেছি, এবং বাস্তবিকও তাই, দেখলাম যে মূর্তির কোনো ক্ষমতা নাই। কি মাটির মূর্তি, কি পাথরের মূর্তি, কি স্বর্ণের মূর্তি, কারো কোনো ক্ষমতা নাই। হীরার মূর্তি ক্ষমতা নাই। অবশ্য হীরা স্বর্ণের হলে একটু ক্ষমতা আছে, সেটা ভাঙে না। আরবরা সেটা নিয়ে চলে যায়, মুসলমানেরা সেটা আবার নেওয়া জায়েজ। বুঝতে পারছেন, ইসলামের ইতিহাসে দেখবেন যে সোনার মূর্তি তুলে নিয়ে যাওয়া জায়েজ, ওটা বলছে এটা দেশে ফেরত আনবা, কিন্তু মাটির মূর্তি ভেঙে আসবা, মন্দির ভেঙে আসবা, স্বর্ণের হলে নিয়ে যাইতে হয়। যাই বুঝলাম যে একটা মাটির মূর্তির যে কত ক্ষমতা, তার সম্পূর্ণ নির্মাণ এখনো হয়েই সারে নেই। 81 ফুট নাকি 82 ফুট, বাপরে বাপ। পুরো বাংলাদেশে একজন ইন্টারমিডিয়েট পাস, একেবারেই নিচু জাতের হিন্দু, মানে আমার ভাষায় না, আমি পৃথিবীর কোনো মানুষকে নিচু জাত মনে করি না, আমার বক্তব্য না, এটা তার ভাষা। সে আমার সাক্ষাৎকারে বলেছিল, আমাকে ফোনে বলছে, দাদা আমি নিচু জাতের হিন্দু, তো কোনো কোনো হিন্দু আমাকে, কিন্তু এই দেখেন একটা নিচু জাতের হিন্দু সারা দুনিয়াতে সেইভাবে পরিচিতি পেয়ে গেল। আর এটা বাংলাদেশ সরকারের। আমার তো তরণী দাসের উচিত যে তার আর একটা ওই কাশি মেরে এদের খাওয়ানো, যে এত উপকার তার করলো। কিন্তু পাশাপাশি এটাও বোঝা গেল একটা মূর্তির কত ক্ষমতা। আমি এখন থেকে বিশ্বাস কর, তরুণী দাস গ্রেপ্তারের পরে বুঝতে পারলাম যে মূর্তির ক্ষমতা আছে। এটা আমার এখন বিশ্বাস, আর তার উপর আবার রাম মূর্তি, তার ক্ষমতা আছে, এটা আমি আজকে থেকে বিশ্বাস করতেছি। নইলে আমরা তাকে নিয়ে কেন আলোচনা করব? আর আমরা তো দূরের কথা, সারা বাংলাদেশে এমন কোন পত্রিকা, দুনিয়ার এমন কোন মিডিয়া নাই যেখানে তার ছবি আসেনি। মানে তাকে বললামই তো যে সে তো সার্থক, সে তো, যারা তাকে বলে যে সে নাকি ব্যবসার জন্য এটা করেছিল, যে তারা তো ব্যবসার ব্যবস্থা তো করেই দিলেন, আপনারাই তো তাকে সুপারস্টার বানাই দিলেন। 1,000 ফরিদ তো তার কাছে কিছু না, 1,000 হায়দার তার কাছে কিছু, এমনকি সাকিব খান তার কাছে কিছু না। সাকিব খানের এমন কোন নিউজ আসে না এত পরিচালিত হয়, বাংলাদেশের কোনো নায়কেরই আসে না, কোনো নায়কেরই না, বলতে পারবে কেউ? আসবে না। আমার মনে হয় আপনারা তো কম বয়স না, এরকম প্রচার কোনোদিনই পৃথিবীতে আসে নাই। বাংলাদেশের এমন কোনো ইউটিউব চ্যানেল নাই যেখানে তাকে নিয়ে আলোচনা হচ্ছে না। বাংলাদেশের এমন কোনো মিডিয়া নাই যেখানে আলোচনা সারা দুনিয়া চলে গেছে। তো যাই হোক, এবার আসি যে তার গ্রেপ্তারটা কেন। এটা সরাসরি প্রতারণা। 2018 সালের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর চাইতে আর হাস্যকর কি হইতে পারে? হায়দার সাহেবকে আমি গ্রেপ্তার করলাম 2018 সালের মামলায়। তারপরে মামলার বাদী মনে করেন আপনি, আপনি জীবনে 350 মামলা করেছেন। আচ্ছা, কোনো ভদ্রলোক 350 মামলা করে, আমার এটাকে বোঝান। ধরে নিলাম তরণী দাস দোষী, মহাদোষী, এমনিতেই হিন্দু, তারপর আবার নিচু জাত, তার উপর আবার ইন্টারমিডিয়েট পাস। হায় হায় হায়। অবশ্যই ইন্টারমিডিয়েট না, আন্ডার মেট্রিক, কিন্তু উপদেষ্টা হয়ে গেছিল, যা তা মনে করেন না। ওই যে তিশার ভাতার, আমার বোনের ভাতার, সে কিন্তু আন্ডার মেট্রিক হয়। এই দেশে যেমন ডক্টরেট হয়েছিল, মানে মানুষ কইতে হাই রে হাই, ডক্টর ইউনুস আসছে, কেন উনি বিরাট বড় জ্ঞানী পৃথিবীতে, কিন্তু আন্ডার মেট্রিক তিশার ভাতার, গিদর ফারুকিরে যে সরোয়ার নাকি, গিদর ফারুকি জানলো সরোয়ার ফারুকি, তাকে যে উপদেষ্টা লিটার বলে না। অথচ এখন লেখা আছে যে বাংলাদেশে নাকি ইন্টারমিডিয়েট পাস ছাড়া চেয়ারম্যান হইতে পারবে না। তাহলে আন্ডার মেট্রিককে কিভাবে উপদেষ্টা বানাইলো, আমার তো এটা মাথায় ঢোকে না। ওই প্রসঙ্গ বাদ দিলাম। আমার ভাবির পোলাদের আইন যখন তখন পাল্টা যায়, কখনো তারা সুরার নাম পাল্টাই ফেলতে পারে, আর এরা তো বাংলাদেশের আইন সেটাও রাখেন। এই যে তরণী দাস, একদিকে ইন্টারমিডিয়েট পাস, আরেকদিকে নমশূদ্র, আরেকদিকে হলো গরিব মানুষের পোলা, এই ব্যক্তি একটি 40 কোটি টাকার প্রজেক্ট নিয়েছে। এটি কি কাহাতক দিলে সয়, বুঝ না হিন্দুদের সইতেছে, না মুসলমানের সইতেছে, না বাংলাদেশ সরকারের সইতেছে, না মৌলবীদের সাথে। মৌলবীরা হায় হায় রে, আমরা লিল্লা খায় খায় ঘরের গুস্ত বরজুর মোটা বানায় পেট ফলে, আর মাঝে মাঝে বলৎকার মলৎকার করে বলা। আর তরুণী দাস এত বড় প্রজেক্ট নিয়েছে, 2টা মন্দির বানাইছে, রাধাকৃষ্ণ মন্দির, তারপর আরেকটা কি যেন মন্দির, তারপরে আবার ভগবান রামের 81 ফুট নাকি 82 ফুট মূর্তি। হায় 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 হায়, ইয়া হাই হোসেন করা শুরু করছে। কারো চোখে আর সহ্য হইতেছে না। তারপর একটা হাসপাতাল বানাইছে, একটা বৃদ্ধাশ্রম বানাইছে, সহ্য হইতেছে না কারো। তাই তাকে হিন্দু আর মুসলমান মিলে তাকে গ্রেপ্তার করেন। 2018 সালের মামলা, তো মানি লন্ডারিং, আর কোন মামলা হইলে 2 খান কথা ছিল। তার উপর আবার কি 350, যে মামলার বাদীর 350 মামলার বাদীকে সামনে আনে না কেন আমাকে বলেন তো? সে যদি দোষী হইতো, সে একটা নিম্ন পরিবার, নিম্ন মানে দরিদ্র পরিবারে অশিক্ষিত মানুষ, ইন্টারমিডিয়েট পাস বাংলাদেশে এখন কিছুই না। ঠিক আছে, আজকাল ডক্টরেরই কিছু মনে করে না।
তসলিমা নাসরিন 3টা ডক্টরেট নিছে, তার কথা কেউ শুনে না। ডক্টর হুমায়ুন আজাদের 3টা ডক্টরেট, তার কথা কেউ শুনে না। তো এখন এই যে ইন্টারমিডিয়েট পাস তো শিক্ষিত হইতে পারে না, তাহলে সেই ব্যক্তিটিকে আপনি মামলা করাইলেন, তার বিরুদ্ধে আপনি বাদীকে একটু আইন আমাদের দেখেন, আমরা বাদীকে একটু দেখতে চাই। মহান বাদীটাকে ধরে নিলাম সে টাউট, বাটপার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, সে যদি বাটপার হইতো, 40 কোটি টাকা ভাই, একটা 2টা টাকা ভাই, কি বলেন হায়দার ভাই? আপনি তো ফ্রান্সে থাকেন, 40 কোটি টাকা কি ফ্রান্সের হিসাবে কি বাংলাদেশের 40 কোটি টাকা যদি ইকুইভ্যালেন্ট করেন ইউরো, একেবারে কি কম ভাই? একেবারে বহু কম। তাহলে বহু সে তো টাকা। পালায়, সে তো পালায় পিনাকির পাশে সে, দাদা আমার নিয়ে যান। পিনাকির 1 কোটি টাকা দিলেই তো আর নিয়ে যাই চলে যাইতো। পিনাকিরি লাগবো কে? জামাতের যদি 50 লাখ টাকা দিত, দাদা আমার একটু পার করে দেন, ওরা তো পার করে দিত। তাহলে সে তো লোভী হইলে, সে মিথ্যুক হইলে সে তো চলে যেতে পারতো। নিজের পক্ষে তো ভারত পালাইতে পারতো টাকা পয়সা নিয়ে, নাকি? তাও তো সে যায় নাই। কিন্তু বাংলাদেশে গোলাম আজম, ওর কি ভারতের নাগরিকত্ব আছে? নাই। কিন্তু গোলাম আজমের 2 পোলার নাগরিকত্ব ইউকের। বাংলাদেশের অনেক নেতা মন্ত্রীর নাগরিকত্ব পাওয়া যাবে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, রাইট? এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। গোলাম আজমের 2 পোলা, ইভেন বাংলাদেশের যারা মন্ত্রী এমপিতে আছেন, কেউ কেউ বলে যে উপদেষ্টা পরিষদের 2/3 ছিল হলো বিদেশি নাগরিক। তাহলে এখানে দোষ হয়ে গেল তার। মানে এইরকম একটা আর কি। তার সাথে আমার সর্বশেষ কথা হয়েছিল শনিবার রাতের 11টার দিকে বাংলাদেশ সময়। সে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিচ্ছিল, কিন্তু আমি বোধহয় ওই দিন ব্যস্ত ছিলাম কারো চ্যানেলে। যাই হোক, সে 11টার সময়, 11টা 5 তার সাথে কথা হয়, কিছু আলোচনা হয়। সে একটা পর্যায়ে বলে, ভাই আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি ফোন দিতেছি। কেন? আপনার সাথে লাইভে যাওয়ার পরে আমার এখানে যেই আসে বলে ফরিদ ভাইয়ের লাইভ দেখে এখানে আসছি, তার তার অনুষ্ঠানটা, তার ইউটিউবে আপনার সাক্ষাৎকার দেখে এখানে আসছি। এবং সে বলল কিভাবে বন্যায় নিপীড়িত মানুষদের কিভাবে টাকা পয়সা দিবে, এগুলো আমার সাথে আলোচনা করলো। এবং বললো অলরেডি 2.5 লাখ নাকি 3.5 লাখ, এটা আমার মনে পড়ে না, ওই দিন আমি বলছি আমার মনে পড়তেছে না টাকাটার সঙ্গে, হয় 2.5 লাখ নয় 3 লাখ বলছে। এটা দিয়েছি, আরো দাদা দিব। আর দাদা আপনাকে ধন্যবাদ, এটা বললো যে সুযোগ কোনোদিন পাইলে আপনি আইসেন। আমি বলছি হ্যাঁ, আপনার হাসপাতাল দেখতে যাবো। কি বলছে? হাসপাতাল দেখতে যাবো। তো এই লোকটাকে গ্রেপ্তার করলো। সে যদি পালাইতেই চাইতো রে ভাই, পারি হইতো, তাহলে তো সে ভারতে চলে যেত। কেন এখানে থেকে? সে জানে না তারা গ্রেপ্তার করবে। অবশ্য তার বিশ্বাস ছিল পুলিশ তাকে গ্রেপ্তার করবে না। আমি বলেছি দেখেন, কয় দাদা পুলিশ, আমি বলছি আপনাকে গ্রেপ্তার করবো, তবে আপনি পালায় যায় না, দরকারে গ্রেপ্তার হন। বলছে কেন? কয় পালাবো কেন? আমি যে আপনার চাইতেছে আপনি পালান, কারণ আপনি পালালেই বিভিন্ন ঘটনা সুন্দর করে মাখানো যাবে, বলা যাবে এই যে ভারতের দালাল, রয়ের দালাল ছিল। আমি তো পালাবো না, আমার দেশ থেকে আমি যাবো কেন? আমরা তাহলে আপনি গ্রেপ্তার করেন। না না দাদা, আমি গ্রেপ্তার করবো না। কেন? পুলিশ আমারে বলছে আমার নামে কোনো তদন্তকারী কিছু পায় নাই, গোয়েন্দারা বলছে, আর্মিরা বলছে আমার গ্রেপ্তার করবে না। তবে সে সংশয় পোষণ করেছিল যে তারে মব করে উস্কে দিয়ে তাকে মেরে ফেলবে। আমি বলছি না, প্রথমে আপনাকে পালানোর সুযোগ দেবে, আপনি পালাইতে যাবেন না যখন, তখন গ্রেপ্তার করবে। আর গ্রেপ্তারের পরেও যদি আপনাকে ঠেকানো না যায়, আপনাকে ভায়োলেন্স করে মেরে ফেলবে। তো বলেন কি দাদা? যে হ্যাঁ, তার 24 ঘন্টা পার হয়নি, তাকে গ্রেপ্তার করে ফেলবে। তারপর আরো কিছু প্রসঙ্গে আলাপ হয়েছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। বলছে যে দাদা আপনাদের কোনো পরামর্শ থাকলে দিয়েন। আমি বলছে যে আরো যারা বিজ্ঞ ব্যক্তি আছে, তারা যদি কোনো ভালো পরামর্শ আমাকে দিয়ে, এগুলো আলোচনা হয়েছে। তো এই ব্যক্তিটিকে গ্রেপ্তার করলো। আমি হঠাৎ করেই দেখলাম যে পরের দিন দেখি যে গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে। আমার অন্তত 100%, যেটা বলতেছিলাম, এটা ফরিদ ভাই, টোটালি প্রতারণা। ফরিদ ভাই, হ্যাঁ, ফরিদ ভাই তার বিরুদ্ধে 9,35,00,000 টাকা মানি লন্ডারিং এর অভিযোগ সরকারের। আদালতে তিনি অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন দেশে এবং বিদেশে বিভিন্ন সোর্স যারা ভক্ত, তারা জি, দান করেছে বা ঠিকই ডোনেশন বলেছে। করেছে, ওই টাকা তার কাছে মানি লন্ডারিং এর কোনো অর্থ নেই। এই তার বক্তব্য তার আইনজীবীর মাধ্যমে সাংবাদিকদের তুলে ধরা হয়েছিল। এই হলো উনি মূলত ঠিকই বলেছে, মূল কারণ। উনি ঠিকই এখন বলেছে। আরেকটা আসল বিষয় হলো, আপনি দেখেন চিন্ময় কৃষ্ণ দাস, বিষয়গুলোকে কোনোভাবে কি মিলাতে পারেন? এই এই যে তরুণী দাস, তারপরে চিন্ময় কৃষ্ণ দাস, এই যে হিন্দু নেতা যারা, সনাতনীদের নেতা যারা যারা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, তাদের বিরুদ্ধে কি এটা কি আন্দোলনকারীদের চাপে পড়েই কি তাকে গ্রেপ্তার করা হলো, নাকি আসলেই তিনি অপরাধী? শুনেন, সরকার যদি কালকে আপনার বলে তুই মানি লন্ডারিং করছস, কিভাবে? যে ফ্রান্স থেকে হায়দার, রাশেদ হায়দার পাঠাইছে, আর
উগান্ডা থেকে শেখ ফরিদ পাঠাইছে, কি করতে পারবেন আপনি? আর 2টা বাড়ি দিবে পাশার উপরে, আর বলবে সাইন কর, আদালত যে বলবি, আপনার উপায় আছে না? বলে উপায় আছে আপনার? বলেন তো আপনি, উপায় আছে আপনার? কালকে যদি আপনাদের বলে, কোনো উপায় নাই আপনার, কারণ মায়ের উপরে তো ওষুধ নাই, জীবনের ভয় সবারই আছে, অত্যাচার আপনি কত সহ্য করবেন? আর তার কথা যেটা বললেন, এটা একদিকে হলো বাংলাদেশের হেফাজতি জামাতি, হিজবুত তাহরির, হিজবুতি জঙ্গি, তারপর বাংলাদেশে থাকা পাকিস্তানের যত জঙ্গি সংগঠন আছে, এমনকি হামাসের সমর্থক আছে, এদের চাপে সরকার একে গ্রেপ্তার। এই যে মামুনুল হক, পাইনুল হক চিন্তা করলো, কিরে বাবা, আমি এত বড় জাতীয় নেতা, আমার চিনে না, এ কোথাকার কোন হরিদাস পাল, তারা সবাই পাল মশাই বলে ডাকে, এটা বিরাট বেজ্জতি না? হিন্দুরাই শরম পাইতেছে রে ভাই, হিন্দুরা। আর যাদের কথা বললেন, এই চিন্ময় কৃষ্ণ দাস আর হরিদাস পাল, হরিদাস পাল কিন্তু কোন রাজনীতিতে নেই, তারা কাছেও নাই, এজন্য তো রাজনৈতিক মামলা দেওয়া যায় নাই। এরে এরে বহুবার চেষ্টা করছে রয়্যাল এজেন্ট বলে গ্রেপ্তার করার, ইত্যাদিতে পারে নাই, এর কোনো গ্রেপ্তার করার সুযোগ নাই সরকারের। তাই এরকম একটা থার্ড ক্লাস মামলা, ফোর্থ ক্লাস একটা মামলা দিছে, এটা হাইকোর্ট সবাই জানে। মানি লন্ডারিং যদি মামলা দেয় বাংলাদেশে, এই মুহূর্তে কমপক্ষে 10 লক্ষ লোকের জেলে ঢোকানো যাবে। কারণ যারা বিদেশে যায়, টাকা কি ডলার করে নিয়ে যায়? এই দেশে টাকা তো হুন্ডি করে নিয়ে যেতে হয়, কে না জানে? আর 9 কোটি সে আনছে, পাঠায় নাই কিন্তু। কি অভিযোগ আনছে? বিরাট অপরাধ করছে, মানুষ হুন্ডি করে নিয়ে যাইতেছে, ওইটা ধরার মুরদ নাই বাংলাদেশ সরকারের, বাংলাদেশের হেফাজত জামাতের, বাংলাদেশের চরমন চামড়া নাই পীরের, আমার ভাবির পোলাদের, সরকারের কোনো মুরদ নাই। আর যে লোক আনছে তারে ধরতে, বাপ বাপ্পা, সাব্বাস সাব্বাস, মানে সে আনাটা দোষ হয়েছে। আরে ভাই, রেমিটেন্স আসছে, তুমি খোঁজো কেন? রেমিটেন্স সে যদি আইনেও থাকে, বাটপারি করে, ভালো করছে বাংলাদেশ, তো আমি তোর পুরস্কার দিতাম যে ভালো করছো, আরো নিয়ে আয়। আমি তোর পুরস্কার, আমি যদি ওই এলাকার ডিসি হইতাম, ওর পুরস্কার দিতাম। আমি যদি এই এলাকার এমপি হইতাম, আমার সংবর্ধনা দিতাম। আমি বাংলাদেশের মন্ত্রী হলে কইতাম, তুই আয়, তোর আর কি কি চাপড় লাগবে বল, আর এরকম নিয়ে আয়, প্রতি মাসে নিয়ে আয় 9 কোটি টাকা করে, প্রতিদিন আন পারলে, আমি এটা বলতাম। কিন্তু ওই যে বাংলাদেশ এখন একটু অজুহাত তো লাগবে, কয় 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 সিংহ মহাশয়, আমার আপনি খান কে? কয় তুই জল ঘোলা করছস, কয় পানি তো পরিষ্কার, আর আমি তো ভাটিতে, কয় তোর বাপ করছিল 10 বছর আগে, তাই তোরে খাম। এরকম অজুহাত দেখায় এই হরিদাস পাল, হরিদাস চন্দ্র, তরুণী দাসকে এইভাবে গ্রেপ্তার করলো, ফাও একটা মামলা। আপনি কিয়ামত পর্যন্ত এই মামলা আদালতে প্রমাণ করতে পারবেন? আপনি কোনোদিনই পারবেন না। একটা মানুষ যদি বিদেশ থেকে টাকা আইনে মন্দির বানানো অপরাধ হয়ে থাকে বাংলাদেশ আইনে, তাহলে হাটাজারি মাদ্রাসার প্রথমে, হাটাজারি মাদ্রাসার যারা আছে সবগুলো অ্যারেস্ট করতে হবে, চরমনাই পীরের গ্রেপ্তার করতে হবে, বাংলাদেশের সব পীরকে গ্রেপ্তার করতে, জামাতকে আগে গ্রেপ্তার করতে হবে, জামাতের সব নেতাকে গ্রেপ্তার করতে হবে। কারণ এই দেশের যত মাদ্রাসা আছে সব বানায় কারা? বিদেশ থেকে টাকা পাঠায় না? সমস্যা কি? ওইখানে আমিও টাকা পাঠাইছি, কি দোষ হয়েছে? ধরেন আমি টাকা পাঠাইছি, ধরেন, কি দোষ হয়েছে? একটা যে ছেলে ওইখানে 40 কোটি টাকা তোর বাপের টাকা দিয়ে করে, অবশ্যই অনুদান দিয়ে করছে, কি সমস্যা হয়েছে সেখানে? আপনি দেখবেন সে বিদেশে টাকা পাঠাইছে কিনা, সেটা আপনি দেখবেন। হুন্ডি আম করে শিখান না, কোনটা হুন্ডি? মোতালে প্লাজা হুন্ডি হয় না? পুরান ঢাকায় তো সারাদিনই হুন্ডি, প্রতিদিন লাখ লাখ টাকা না, মিনিমাম 100 কোটি টাকা হুন্ডি দিতে যান না, দেখি মুরদ আছে কিনা। ওটা তো 7 বারে হাজি, যে ধরতে আর সাহসে গোলায় না, তাই না? যান না চিটাং, যান না দেখি, কোটি কোটি টাকা হুন্ডি হইতেছে প্রতি মুহূর্তে, যান না পল্টনে, যান না পল্টনের যেগুলো অফিস আছে, অনেক অফিস আছে, সবগুলো ব্যবসায়ী তো হুন্ডি করা। কে না, আচ্ছা কে না জানে, কে বড় বড় এই বাংলাদেশে যারা হুন্ডি করে তাদের আর কেউ? তরুণী দাসেরই মনে পড়লো যে বাংলাদেশে একটা একটা বৃদ্ধাশ্রম বানিয়ে কমপ্লিট করেছে, হাসপাতাল অর্ধেক হয়েছে, তার অপরাধ কি? মূর্তি বানিয়েছে। মূর্তি হইলো সমস্যা, তো মূর্তি অনেক ক্ষমতা, যে বাংলাদেশে একটা না মূর্তি হলে বাংলাদেশের ইমান খতরেমে হয়ে যাবে, ইসলাম খতরে, হাই রে ইসলাম। এই প্রথম জানলাম, আমাদের বাপ মায়েরদেরও ইসলাম পালন করতে দেখেছি, আমরাও ছোটবেলায় ইসলাম পালন করেছি, আরো ভালো মানুষ ইসলাম পালন, ইসলাম কোনোদিনই খতরেমে আসে নাই। 81 ফুট রামের মূর্তি আসলে বাংলাদেশে ইসলাম খতরেমে হয়ে যায়। এর আগে একবার ইসলাম খতরেমে হয়েছিল 1971 সালে, তার আগে একবার ইসলাম খতরেমে গিয়েছিল 1952 সালে, আবার যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন ইসলাম খতরেমে। আবার এতদিনে একটা তরুণী, কোথাকার কোন তরুণী দাস, কেউ তাকে চিনে না, সেই ব্যক্তি, অখ্যাত একটা ব্যক্তি, একটা মূর্তি, কি হইতো মূর্তি, মানে বাংলাদেশ ইসলাম কত? 10 লক্ষ মসজিদ মাদ্রাসা ইসলাম টিকাইতে পারে না এক মূর্তির সামনে, 26 লক্ষ হাফেজ থাকতে ইসলাম খতরেমে। বাহ, এরকম ইসলাম না থাকাই গেল। এরকম একটা মূর্তির জন্য যদি ইসলাম খতরেমে থাকে, ওরকম ইসলাম ভাই আমার করে দরকার নাই। আমি দুঃখিত, এটা কি আমি ভুল বলছি কিনা বলেন? এত দুর্বল ইসলাম আপনি কি করবেন ভাই? যে ইসলামে একটা 81 ফুট রামের মূর্তি দেখলে সনাতনী, তাও একটা নিম্ন বর্ণের হিন্দু বানায় আপনি ইসলাম খতরেমে, তার জন্য মিথ্যা মামলা দিয়ে আপনাকে জেলে পাঠাইতে হয়। বাহ! কিন্তু মনে রাখেন, মরা শামুকে কিন্তু পা কাটে, তারেক রহমানের পা কিন্তু কেটে গেছে, বুঝতেই পারে নাই। জামাতের পা কিন্তু কেটে গেছে, বুঝতেই পারে নাই। এখন বলবেন যে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে কিছু হয় নাই,
এটা দিয়ে তো কি বিপদ হবে? চিন্ময় কৃষ্ণ দাস হলো তাজা শামুক। তাজা শামুকে পা দিলে ব্যথা পাবেন, বেশ ব্যথা পাবেন, কাটবেন। কিন্তু মরা শামুক যত পুরানো, ছোটবেলা খেলেন নাই গ্রামে গঞ্জে? মরা শামুকে যার পাছায় লাগছে আর পায়ে, তার কতদিন বিছানায় থাকা লাগছে। তরুণী দাস কিন্তু মরা শামুক। তবে এটা খুবই খারাপ হয়েছে। এটা বাংলাদেশের ইসলাম ধর্মের জন্য ক্ষতি হয়েছে, মুসলিম সম্প্রদায়ের ক্ষতি হয়েছে, বাংলাদেশ সরকারের ক্ষতি হয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা বুঝার আকল বাংলাদেশের ওই যে ভাইয়ের বাসায় বঙ্গু, আমার বাসায় বাঙ্গু, এদের হয় নাই। তাই যখন আকল হয় তখন আপনি কাঠ খেলে আঙ্গারা হাঁকবেন। এর গ্রেপ্তার না করলে কিছু হইতো না, অনেকে ভাববেন কিচ্ছু হবে না, দেখতে থাকেন। 48 ঘন্টা তো হয় নাই। আর দেখেন তারা যখন গ্রেপ্তার, সে কি বললো যে 10টা মার্ডার করলো, এরকম ভাবে সাংবাদিক পুলিশ আসে না, আমার এইভাবে ধরছে, এবং তারা কথা বলতে দিল না। জঙ্গিরা কথা বলতেছে, আপনি তার কথা, সে তো কোনো অপরাধী কি করছে? মানি লন্ডারিং। আপনি প্রমাণ করেন, চ্যালেঞ্জ, সে তো পালায় নাই, সে তো পালায় যেতে পারতো। একটা হিন্দুর জন্য ভারতে পালায় যাওয়া খুব কঠিন কাজ? হিন্দু কেন, যে কেউ তো ভারতে পালা যেতে, ভারতে পালা যাওয়া খুব কঠিন কাজ নাকি? আরে ভাই, 5,000 লাগবে, 5,000 নয় 50,000, 50 হলে 5 লাখ, 5 লাখ টাকা হলে তো বিজিবি তার নিয়ে পারে। 5 লাখ টাকা যদি সে দেয়, 2.5 লাখ টাকাই পারে দিবে। সোজা বর্ডারে যায় বিজিবি, বাংলাদেশে বিজিবির 2.5 লাখ টাকা দিলাম আমার, ওই পারে দেন। আর বিডিআরে গিয়ে বলবো, ওই যে বিএসএর বলো 2.5 লাখ, দুলাভাই বলে ডাকে নেই, ওরে পার করে দিবে। এটা কে না জানে? ভাই যারা এগুলো গেছেন জানেন না ভাই? এই যে গরু গরু চুরেরা যে শত শত গরু চুরি করে আনতে পারে, গরু চুররা আসে যায়, আর যে তরুণীদের যাইতে পারতো না। এই মামলা একটা ফাত্রা মামলা, সরকারও ফাত্রা, এই মৌলবাদীরা তো ফাত্রামি করি তারা চলে, এর তো কোনো কাজ নাই। বরং এটা করে কি করলো, বাংলাদেশ ইসলাম মুসলমান এবং সরকার, তথাকথিত মুসলিকা সরকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করলো। আপনি আগে দেখতে থাকেন কি কি এই দেশে ঘটে। তবে এটা টোটালি একটা মিথ্যা মামলা, এতে কোনোই সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, এটা একটা মিথ্যা মামলা। এটা একটা দিনের আলোর মতো পরিষ্কার। যার ন্যূনতম রাজনৈতিক অপকৌশলের কথা জানা সে বুঝতে পারে। জি, ধন্যবাদ। অনেক